সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং পড়াশোনায় মনোনিবেশ অবস্থায় আছো। তোমরা জানো যে করোনাকালীন অবস্থায় যে আমাদের পাঠদান চলছে অনলাইন ক্লাসে, সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। এবং আজ তোমাদেরকে আমি নবম অধ্যায় শেখাবো ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য এবং ত্রিভুজের সংজ্ঞা ইত্যাদি। এই সময় দেখো আমাদের নবম অধ্যায় আছে কি ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে তোমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছো। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে? দেখো, তিনটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি সাধারণত ত্রিভুজ বলা হয়। এ বি সি। ত্রিভুজ কাকে বলে? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, তিনটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমাদের বলা হয় ত্রিভুজ। এইসব দেখেছো আমি এত কিছু এটাকে বলা হয়, এই তিনটা বিন্দুকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু বলা হয় থাকে। এই শীর্ষবিন্দু সমূহ সাধারণত ক্যাপিটাল হাতে অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়। কি হাতে? বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়, তোমরা জানো। আর এই যে বিসি বাহু, এটাকে আমরা সাধারণত বলছি বিসি বাহু। সাপোজ এই বিসি বাহুটা দেখো কোন শীর্ষের বিপরীত বাহু? এই বিটা ছিল এর শীর্ষের বিপরীত বাহু, এর শীর্ষের বিপরীত বাহু। তাহলে এই বাহুটাকে ছোট হাতে এ দ্বারা সৃষ্টি করা হয়, অর্থাৎ যে বাহুটা যে শীর্ষের বিপরীত বাহু সেই বাহুটাকে উক্ত শীর্ষবিন্দু ছোট হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়। তাহলে এসি বাহুটা কোন বাহু? বি বাহু, তাহলে এটাকে বলা হয় বি বাহু। আর এবি বাহুটা কোন বাহু? শীর্ষবিন্দু, কোন শীর্ষের বিপরীত বাহু? সি শীর্ষের বিন্দু, এটাকে বলা ছোট হাতের বি। তাহলে সাধারণত দেখলাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু সাধারণত বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয় এবং তার বাহুসমূহ ছোট হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়। এবং কোন একটি বাহু যে শীর্ষের বিপরীত বাহু হবে সেই বাহুটাকে উক্ত শীর্ষের ছোট হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়ে থাকে। আমরা এই অধ্যায়ে ত্রিভুজের মৌলিক উপপাদ্যগুলিকে প্রমাণ করব। তার আগে আমরা শিখি ত্রিভুজের মধ্যমা কাকে বলে, কারণ আমাদের মধ্যমাটা প্রয়োজন আছে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? মধ্যমা কাকে বলে? শীর্ষবিন্দু, যে কোনো শীর্ষবিন্দু হতে, আমরা দেখেছি যে শীর্ষবিন্দু একটা এ, একটা বি, একটা সি। যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। কি বললাম? ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। তাহলে দেখো আমার একটা ত্রিভুজ এ হতে পারে, এই শীর্ষবিন্দু এ আছে আর এই শীর্ষবিন্দু আছে বি আছে। এই বিসি থেকে সমান দ্বিখণ্ডিত করতে হবে। আমার এখানে দেখাচ্ছে যে হোয়াইট বোর্ডে আমি ওই পেন্সিল কম্পাস বসাতে পারবো না, চক কম্পাস, তো এই জন্য আমাকে হাতে দেখাতে হচ্ছে। দেখো, যে বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয় সেই বাহুর প্রান্ত বিন্দু থেকে তার উভয় পাশে দুটি করে বৃত্তচাপ অঙ্কন করতে হয়। কেমন? এই একটা বাহু মনে করো, আমি এই বাহু থেকে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে ওইকে সমদ্বিখণ্ডিত করার আমার মূল শর্ত হচ্ছে কি, ওই বাহু প্রান্ত বিন্দু থেকে, ওই বাহু প্রান্ত বিন্দু থেকে ভেঙে গেল। দেখো শিক্ষার্থী, আমরা এই বাহু থেকে বিশ্বদের এপাশে বৃত্তচাপ আঁকতে হবে, এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আবার এই পাশ থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো যেহেতু এটা আমার হোয়াইট বোর্ড, পেন্সিল চকের কালারটা হোয়াইট, এই জন্য এখানে বোঝা যাবে না। তারপর আমি এখানে দেখলাম যে আমার এই পাশে একটা বৃত্তচাপ হয়েছে, ঠিক এরপরে এখানে এরকম বৃত্তচাপ হয়েছিল, এরপরে যখন করে এটা বৃত্তচাপ হয়েছিল। এই যে দুটো বিন্দু যদি আমি এখন স্কেল দিয়ে যোগ করি তাহলে ওই বাহুটাকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো আমার এটাকে বলা হয় এই বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু চিন্তা করে শিখলাম যে কোনো বাহুর প্রান্ত বিন্দু থেকে যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ দিয়ে তার উভয় পাশে দুটো করে বৃত্তচাপ অঙ্কন করলে ওই বৃত্তচাপটা যোগ করলে ওই বাহুটিকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ওই বাহুর সমদ্বিখণ্ড বিন্দু বা মধ্যবিন্দু। তার ঠিক আমি যদি দ্বিতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করি তাহলে দেখা যাচ্ছে এরকম একটা জায়গায় আসলো আমার। তার এই বিন্দুটা হলো বিসি বাহুর মধ্যবিন্দু। আমরা বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি দ্বারা সূচিত করলাম।
তাহলে এ আর ডি যোগ করলাম, তাহলে এ আর ডি যোগ করলাম, যোগ করলে পরে এই এডিটা হলো ত্রিভুজ এবিসি এর মধ্যমা। এই যে এ বিন্দু আর ডি বিন্দু সংযোগের এখানে যে বাহুটা পেলাম, এই এডি বাহুটা হচ্ছে কি মধ্যমা, উক্ত ত্রিভুজের মধ্যমা। তাহলে আমরা মধ্যমা কাকে বলে শিখলাম, যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে আমার এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগের একাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। তাহলে এখন খেয়াল করো, আমি কি শুধুমাত্র এ থেকে বিসি বাহুর উপরে মধ্যমা অঙ্কন করতে পারি? না, আমি বি থেকে এসি বাহুর উপরে মধ্যমা অঙ্কন করতে পারি। আমি যদি বি থেকে যোগ করতে চাই তাহলে আমার এসি বাহুটাকে সমান্তরাল করতে হবে, তাহলে এরকম মধ্যমা পাবো। আবার ঠিক সি বাহু থেকে এবি বাহুর উপরে আমি এরকম এবি বাহুকে সমান্তরাল করে তার উপর তার মধ্যবিন্দু সংযোগ যদি যোগ করি তাহলে একটি মধ্যমা পেতে পারি। তাহলে এই ক্ষেত্রে একটা ত্রিভুজের তিনটি মধ্যমা পেতে পারি। একটা ত্রিভুজের মধ্যমা কয়টি থাকে? তাহলে মধ্যমা থাকে তিনটি। তাহলে মধ্যমা কাকে বলে আমরা শিখলাম, কোন ত্রিভুজের শীর্ষ হতে ওই ত্রিভুজে ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে মধ্যমা বলা হয়ে থাকে। একটা ত্রিভুজের তিনটি মধ্যমা পাওয়া যেতে পারে। মধ্যমা যখন আসলে তাহলে আরেকটা বিষয় আমাকে জানতে হবে যে ত্রিভুজের উচ্চতা কাকে বলে। ত্রিভুজের উচ্চতা, ওই চিত্রটা এখানে থাকুক। দেখো শিক্ষার্থী, আমি আরেকটা চিত্র এখানে নিচে আঁকছি। ওই চিত্রের অনুরূপ করে এটা এ, এটা বি, এটা সি। উচ্চতা কাকে বলে? কোন ত্রিভুজের শীর্ষ হতে তার বিপরীত বাহু উপর অঙ্কিত লম্বকে ওই ত্রিভুজের উচ্চতা বলে। তাহলে কোন শীর্ষ হতে, সাপোজ আমার এই একটা রেখাংশ আর এই একটা বিন্দু, এই বিন্দুতে এই বাহুর উপর কি করে লম্ব অঙ্কন করতে হয় সেটা হয়তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, তাহলে আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিই। সাপোজ এটা এ এবং বি একটা বাহু বা রেখাংশ, ও একটা নির্দিষ্ট বিন্দু, এরপর কি করে লম্ব করতে হয়? এই বিন্দু থেকে যে কোনো বৃত্তচাপ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এরপর একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। এই বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে মনে করো সি আর ডি, একে কেন্দ্র করে আবার এই সিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ যে পাশে ও থাকে তার বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। বলে এই বৃত্তচাপ আর এটা যোগ করলে পরে যে বৃত্তচাপ করে এইটা হচ্ছে কি, সাপোজ ও এম বিন্দু হলো, এই ও এমটা হচ্ছে লম্ব। তাহলে ঠিক আমি এই পাশে এরপর এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করে আমি যদি দিই তাহলে এরকম একটা আমার লম্ব হলো। এটা যদি লম্ব হয় দেখে তাহলে এইটা হচ্ছে কি ত্রিভুজের এবিসি ত্রিভুজের উচ্চতা। তখন এটা যদি উচ্চতা হয়ে থাকে এইচ, তাহলে বিসিটা হচ্ছে ভূমি। ঠিক যদি বি বিন্দু থেকে এসি বাহুর উপরে আমি উচ্চতাটা নিই তাহলে এসি হচ্ছে উচ্চতা। তাহলে যে বাহুর উপরে উচ্চতা টানা হবে বা লম্ব টানা হবে ওই বাহুটাকে বলে ত্রিভুজের ভূমি, আর যে লম্বটা টানা চলে হচ্ছে ত্রিভুজের উচ্চতা। উচ্চতা এবং মধ্যমা একই হতে পারে, নাও হতে পারে। সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং সমদ্বিখণ্ডক মধ্যমা সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে কি সমান সমান বাহু দ্বারা উৎপন্ন যে কোণ হয়েছে সেই শীর্ষের বিপরীত বাহু থেকে কিন্তু হবে। আচ্ছা, তাহলে থাক, এবার আমরা একটু আসি। আজকে আমাদের বেসিক ক্লাসগুলো হবে, প্রমাণের ক্লাস পরের সপ্তাহে হবে, কারণ বেসিক না হলে পরে উপপাদ্য শেখা যায় না। তাই আজকে আমরা বেসিক্যালি যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা আজকে একটু শিখব। তাহলে আমরা ত্রিভুজের উচ্চতা শিখলাম, যে ত্রিভুজের উচ্চতা কাকে বলে, যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যে অঙ্কিত লম্ব টানা হয় সেই লম্ব দৈর্ঘ্যকে বলা হবে উক্ত ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের প্রত্যেক শীর্ষবিন্দু হতে কিন্তু ওই ত্রিভুজের বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করা যায়। তাহলে আমরা শিখলাম ত্রিভুজের উচ্চতা কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, এবং ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা যায়। ত্রিভুজের উচ্চতা ঠিক তিনটে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানা যায়। এরপরে আমরা বললাম যে ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে। আবার বলেছি যে মধ্যমা এবং উচ্চতা পরস্পর সমান হবে তখনই যদি সেটা সমবাহু ত্রিভুজ হয়। মধ্যমা এবং উচ্চতা হবে তখন যখন এটা সমবাহু ত্রিভুজ হবে। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও হবে যদি কিনা সেটা ভূমি অর্থাৎ সমান সমান বাহু দ্বারা উৎপন্ন যে শীর্ষবিন্দু হয় সেই শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে যদি লম্ব টানা হয় বা উচ্চতা না হয় সেক্ষেত্রে হবে।
এবার আমরা আসবো ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। আচ্ছা, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ কাকে বলে শিখি আমরা। একটা ত্রিভুজ শিশু বিদ্যালয়ে আমি অঙ্কিত করলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের এবিসি অর্থাৎ এবি বাহু এবং বিসি দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কোণ বি বা এবিসি, কোণ বি বা কোণ এবিসি। তোমরা কোণের নামকরণ করতে পারো, যে কোণের নামকরণ করতে হয় সেই কোণটা মাঝখানে রাখতে হয় এবং যে বাহু দ্বারা উৎপন্ন হয়েছে সেই বাহুর প্রান্তবিন্দুগুলো দুপাশে রাখতে হয়। ঠিক এই কোণটাকে বলা হয় কোণ সি কোণ বা আমরা বলতে পারি কোণ এ সি বি। এই কোণটাকে বলা হয় কোণ এ কোণ বা কোণ বি এ সি। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের তিনটি কোণ আছে। এই যে ভিতরে যে কোণগুলি উৎপন্ন হয়েছে এই কোণগুলিকে বলা হয় ত্রিভুজের অভ্যন্তরে, এই যে এটাকে বলা হয় অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ যদি অভ্যন্তরে অবস্থিত তাহলে এই তিনটে কোণকে বলা হয় ত্রিভুজের অন্তস্থ কোণ। এবার আমরা আসবো হচ্ছে বহিস্থ কোণ কাকে বলে। আমরা অন্তস্থ কোণ শিখলাম, আমরা দেখবো ছিল বহিস্থ কোণ। আমি যদি যে কোনো একটা বাহুকে বাইরে বৃদ্ধি করে দিই, তাহলে আমি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। ত্রিভুজ এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত মানে বাড়াই দিলাম, বৃদ্ধি করলাম। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার এই পাশে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। এই পাশে একটি কোণ কিন্তু উৎপন্ন হয়েছে। হয়েছে কি এই কোণটা? এই কোণটার নাম আমি বলতে পারি, যেহেতু এদিকে গেছে তাহলে এ থেকে শুরু এ সি ডি, এই কোণটার নাম হচ্ছে কি এ সি ডি। এই কোণটা কি ধরনের কোণ? এটা তো ত্রিভুজের ভিতরে অবস্থিত নয়, এটা কি ত্রিভুজের ভিতরে অবস্থিত? এই কোণ তিনটা যেমন ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান ছিল, অর্থাৎ এই কোণটা কিন্তু এ সি ডি কিন্তু ত্রিভুজের বাইরের অংশ, বাইরের স্পেসে অবস্থিত। বাইরের স্পেসে অবস্থিত বিধায় এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। তাহলে আমরা দেখলাম যে অন্তস্থ কোণ কাকে বলে এবং বহিস্থ কোণ কাকে বলে। তাহলে ঠিক ত্রিভুজের এরকম অনেকগুলো বহিস্থ কোণ উৎপন্ন করা যেতে পারে। আমি এই বাহুটাকে দেখো শিক্ষার্থী, আমি আরেকটা চিত্র রাখছি যে আমি এই বাহুটাকে বিদ্যুৎ করে এই অংশ কিন্তু বহিস্থ কোণ উৎপন্ন করতে পারতাম। আবার এই পাশে উৎপন্ন করতে পারো এই একটা বহিস্থ কোণ উৎপন্ন হতে পারে, বা আমি এটা বাহুটাকে বিদ্যুৎ করলাম না, আমি এই একটা বহিস্থ কোণ হতে পারে। তাহলে এরকম ত্রিভুজের 6টা বহিস্থ কোণ আমরা তৈরি করতে পারি। এই যে ত্রিভুজের বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ শিখলাম, এই বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের ভিতরে কিছুটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমরা এখন শিখবো সেই সম্পর্কগুলো কি, ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মধ্যে সম্পর্ক রয়েছে। দেখুন শিক্ষার্থী, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দ্যাটস কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার জানি দেখো এক সরল কোণ, এটাকে বলা হয় 180 ডিগ্রি। এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, বিশদ যাব না, যে তোমাদের সময়ের একটা ব্যাপার আছে, অনলাইন ক্লাসে মাত্র 15 মিনিট সময় পাবো, সেই হিসেবে আমি তোমাদেরকে শেখাচ্ছি। অল্প খেয়াল করো, এই একটা বাহু আছে, এই বাহুটার একটা সরল কোণ, একটা বাহু মানে একটা, এটা হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। কত ডিগ্রি উৎপন্ন হচ্ছে? 180। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেমন 180 ডিগ্রি, আবার একটি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কোণ এ প্লাস কোণ সমান একটা বাহু বলতে পারি। এখন এইটা যদি আমি একটা বাহু বিচ্ছেদ করে দিই, তাহলে এর পাশে একটা অংশ উৎপন্ন হয়েছে মনে করে x, আর এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে y। আমি এখানে দিলাম p q, আর এটা দিলাম r আর s। তাহলে দেখো এখানে p p s r এই একটা কোণ উৎপন্ন হয়েছে, যেটাকে আমি x দ্বারা অভিহিত করেছি। এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে r s q, এটাকে আমি y দ্বারা অভিহিত করেছি। কোণ p a p s y, আর এটাকে আমি x দ্বারা অভিহিত করেছি। আর কোণ p s q, এটাকে আমি y দ্বারা অভিহিত করেছি। তাহলে দেখো এই দুটো কোণের যোগফল কত হয়েছে? আমি x + y সমান 180 ডিগ্রি। আমি এখানে কোণের চিহ্ন দিলাম, কোণ x + কোণ y সমান কত?
180। আবার দেখো ত্রিভুজ এ প্লাস বি প্লাস সি সমান কত 180 ডিগ্রি। এখন আমি যদি এই ত্রিভুজের সূত্র দিই তাহলে আমার এইটাকে আমি x ধরলাম, আমার বিসি বাহুকে এসি রেখা দ্বারা ছেদ করেছে। তাহলে এখন একটু দেখি আমরা এই প্রশ্নটা বাদ গেল। এবার দেখো তাহলে এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে x ত্রিভুজের কোণ a যোগ কোণ b যোগ কোণ c সমান কত পেয়েছি 180। আর এখানে দেখো আমি যদি এই যে সরল কোণ BCD, এই BCD উৎপন্ন হয়েছে কোণ ACD কোণ উৎপন্ন হয়েছে, আর সরি ACD কোণ উৎপন্ন হয়েছে আর ACD কোণ উৎপন্ন হয়েছে 180 ডিগ্রি। কারণ এক সরল কোণ হচ্ছে এই এর অর্থ কি কোণ BCD, BCD মানে কি এক সরল কোণ, এক সরল কোণ, তাহলে এটাকে আমরা বলতে পারি 180 ডিগ্রি। ACD মানে কোণ 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 C কোণ, আর ACD মানে তো ACD থেকে গেল, তাহলে 180 ডিগ্রি। তাহলে আমরা এখন এইটার সমান কি এটা বলতে পারি, তার মানে কোণ A যোগ কোণ B যোগ কোণ C সমান কোণ C যোগ কোণ ACD। তাহলে উভয় পক্ষে যদি আমি কোণ C বর্ধন করে দিই তাহলে কোণ A যোগ কোণ B সমান কোণ ACD। একটু এবার খেয়াল করো, আবার এই B কোণ যোগ কোণ A কোণ মিলে হচ্ছে আমার এই কোণ। একটু মুছি, তাহলে বোঝা যাবে ঠিক মতো। আমি কি দেখলাম, আমার এই A কোণ আর এই কোণ B কোণ, এই যোগ কোণ এই কোণ হয়েছে এই যোগ কোণ, এই পাশে বহিস্থ। তার মানে কি দেখো এইটা ছিল অন্তস্থ কোণ, কিন্তু এই কোণের সন্নিহিত অন্তস্থ কোণ বলা ছিল এটা, আর এটা হচ্ছে বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ। তাই যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ কোণ দেয় সমষ্টির সমান। তাহলে কি শিখলাম, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দেয় বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা দেখলাম দেখো এই যে ত্রিভুজটা ছিল, আমি এখানে আরেকবার দেখাই, এটা একটা কোণ, এটা অন্তস্থ, এটা অন্তস্থ, এটাও অন্তস্থ, কিন্তু এটা ছিল সন্নিহিত অন্তস্থ কোণ। কি ছিল এটা, সন্নিহিত অন্তস্থ কোণ। তার মানে এই রেখাটা দ্বারা এই বাহুকে বিভক্ত করে দিয়েছে। অর্থাৎ যদি দুটো কোণের একটি সাধারণ বাহু থাকে, একটা সাধারণ শীর্ষবিন্দু থাকে, এবং ওই কোণ দুটো একটি সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করে, যেমন এই একটা কোণ উৎপন্ন হয়েছে মনে করো, আবার এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুই কোণের শীর্ষবিন্দুটা এইটা সাধারণ শীর্ষবিন্দু, কিন্তু এই কোণ দুটো দেখো এই বাহুটা দুই পাশে অবস্থান করছে, যদি এ একটা বি হয়, এই এ বি বাহু দুই পাশে অবস্থান করছে, আবার এই পাশে অবস্থান করছে। তাহলে যদি দুইটা কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুটো যদি একটি সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, তখন ওই কোণ দুটোকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। তাই এটা হচ্ছে কি এই বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ, আর এই দুটো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেসিক্যালি শিখলাম যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের অন্তস্থ কোণ কাকে বলে, বহিস্থ কোণ কাকে বলে, ত্রিভুজের মধ্যমা কি, উচ্চতা কি, এই সম্পর্কে নিয়ে আমরা আগামী দিন, আজকে রবিবার 15 তারিখ, আগামী দিন 16 তারিখ এই সম্পর্কে একটা উপপাদ্য প্রমাণ করব অন্তস্থ। এবং আজকে একটা জিনিস শিখে নিই আমরা এক মিনিটের জন্য, সেটা হচ্ছে আমরা একান্তর কোণ অবলম্বন কোণ। যদি আগের চ্যাপ্টারে ছিল যে দুটো সরলরেখা এবং এই দুটো সরলরেখা যদি একটি বাহু দ্বারা ছেদ করা হয়ে থাকে, তাহলে এই ছেদকের বিপরীত পাশে কিন্তু ওই সমতল রেখাতে অভ্যন্তরে অবস্থিত কোণটাকে বলা হবে একান্তর কোণ। ছেদকের
বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে কিন্তু সমান্তরাল রেখা দেয় অভ্যন্তরে। অভ্যন্তরের ভিতরে আছে, সমান্তরাল রেখা দুটোর অভ্যন্তরে আছে, এই রেখা দুটোর ভিতরে আছে। এই ভিতরে বলতে এই পার্টটা অংশটুকু, আর এই রেখার বিপরীত পাশে এই পাশে একটা এই পাশে একটা আছে। এই কোণটিকে বলা হয় একান্ত কোণ। দ্যাটস মিন দেখো এরকম দিলে এরকম হতো, তাই এক একটা এবং এক একটা একান্ত কোণ। যদি এই দুটো পরস্পর সমান হয়ে থাকে, এবি সমান্তরাল যদি সিবি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ বিসিডি। এটা হচ্ছে পরস্পর, এরা এবং এরা একান্ত কোণ। আর অনুরূপ কোণ কাকে বলে? আমাদের একান্ত কোণ আর অনুরূপ কোণগুলো লাগবে। এটা সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা, এটা ছেদক। তাহলে ছেদকের একই পাশে কিন্তু সমান্তরাল রাখা যায়, বিপরীত পাশে যদি অবস্থান করে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অনুরূপ কোণ। এই কোণ এবং এই কোণ দুটো পরস্পর অনুরূপ কোণ। যাই হোক, আমরা এই বিষয়ে পরবর্তী ক্লাসে আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এই বিষয়ে প্রমাণ করবো নেক্সট ক্লাসে। তোমাদের সময় স্বল্পতা রয়েছে, এই জন্য শিখতে পারবো না, কারণ বেসিক না শিখলে পরে ওটা আবার শেখা যাবে না। তাই আজকে তোমাদের বেসিক ক্লাসটা নিলাম। মূলত একান্ত কোণ এবং অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এগুলো লাগবে এর জন্য। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো। আগামী দিন আবার দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে, এবং আমরা আগামী দিন উপপাদ্য নম্বর 1 শিখবো, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ভালো থেকো, সুস্থ থেকো।